ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই ৩৩ নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে। কেন? পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন, আর আজকে সেই খবরের কাগজে আছে সেই খবরটা। কি? গল্পে মহাকাল। গল্পে মহাকাল আমাদের এই ছোট্ট প্রয়াসটির নাম এইটি, কেননা মহাকাল মানেই যেন অফুরান অ্যারাবিয়ান নাইটস, আরব্য রজনী, আদি অন্ত সীমানাহীন সময়ের জোরে জোরে অনন্ত গল্প। আমাদের আজকের গল্পের নাম ৩৩ নম্বর ঘর। গল্পটি লিখেছেন দিব্যেন্দু পালিত। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কি ধরনের গল্প শুনতে চান তা জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ। ভূতে আমার বিশ্বাস নেই। আশেপাশে সামনে পেছনে জ্যান্ত মানুষজন নিয়েই এত ব্যস্ত ও কখনো বা বিব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের ২৪টা ঘন্টা কেটে যায় কিভাবে। এর ফলে ক্লান্তও থাকতে হয়। এবং দয়া করে ঈর্ষা করবেন না আমাকে। বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি ৩ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে। এইভাবেই চলছে বছরের পর বছর। তবে রোজই কি আর এমন হয়? মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানায় শুয়ে দেখেছি চট করে ঘুম আসে না চোখে। হয় বেশি ঝরঝরে লাগে, না হয় ক্লান্ত। তবে দুটোর ফলই এক, ঘুম ডেকে আনার জন্য সত্যিই সাধ্য সাধনা করতে হয় তখন। এমন ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য লাভ করা সত্যিই কঠিন। ভূতে বিশ্বাস করাও। তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম শুনিনি বা পড়িনি। ছোটবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দর নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিল, আবার সেই ভূত তাড়াতে ওঝাও ডাকতে হয়েছিল। এবং তারপর ভূত নামানোর কয়েক মাসের মধ্যেই একটি ফুটফুটে বাচ্চা হলো। কিন্তু নতুন বৌদির আড়ালে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকত। সে গল্প তো করেছি আপনাদের কাছেই। আরেকবার দুষ্টুমি করে কবরের গায়ে হিসি করতে গিয়ে মাঝপথে হিসি আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার হ্যাকব্যাক নিতাই দত্তের। তাকে নিয়ে বিস্তর ঝামেলায় পড়তে হয় সকলকে। এবং ১.৫ দিন পরে ক্যাথেটিয়ার দিয়ে হিসি করানোর পরে ডাক্তার বলেছিল, ভূতেরও অপমান বোধ থাকে, এবার থেকে হিসি করার সময় জায়গা দেখে নিও। সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত নিতাইয়ের। প্রণামের ভঙ্গিতে হাত দুটো উঠে যেত কপালে। এই রকম আরো কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন, আরো অনেকেরই থাকবে। তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এ কথা কে বলবে? যারা ভূত দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকেই মিথ্যাবাদী বলে উড়িয়ে দেবার সঙ্গত কারণ নেই কোনো। ভূতবিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম, ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে। এমনকি এ কথাও শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখেন। কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান ভূতের অস্তিত্ব। ঠিক জানি না, আমিও হয়তো ওই শেষের দলে পড়ি। তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করব কি করে করব? ঘটনাটা খুলে বলি। সেদিন দিনটাই বোধহয় ছিল গোলমেলে, কোনো এক রবিবার। পরের দিন সকাল ৯টায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং আছে। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায়ই দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাব বলে ঠিক করেছিলাম। আর কিছু হোক আর না হোক, তাতে হাতে থাকতো পুরো একটা দিন। সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে। তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতেই হয়ে গেল গন্ডগোল। ভোর ৪টেই অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। ঘুম যখন ভাঙল দেখি ৫:৩০। তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর ৫:৩০টায় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে চারদিক। সেটা কোনো সান্ত্বনার বিষয় নয়। ৬টা ১৫-র ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই,
ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি চললেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করে হলেও আধ ঘন্টা লাগবে। যাই হোক, এত সব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলাম তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন, 10 মিনিট আগে এলেও উপায় ছিল, প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে, মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অগত্যা। তবুও ভাবনা গেল না। আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে, অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে। ছোটখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন লিয়াজ অফিসার, সদাশিব রায়। দিন তিনেক আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল, দিল্লিতে এখন হোটেলে জায়গা পাওয়া মুশকিল। একে ট্যুরিস্টদের মৌসুম, তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার, কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল, পালামে আসবে। ফ্লাইট মিস করে ঘণ্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধু মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গেল প্রায়। বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিল আরও কিছুক্ষণ পর, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রাঙ্ক কল করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো, এক, ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার তো কোনো মানে নেই, সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে আমার এক দাদা থাকে, আমার জেঠুর ছেলে, এবং এক মাসিও থাকে, ঠিকানা জানা নেই। তেমন দরকার হলে দুটো জায়গার যে কোনো একটিতে উঠা যেতে পারে স্বাচ্ছন্দ্যে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না। ট্রাঙ্ক কল করতে গিয়েই পড়লুম ঝামেলায়। বলেছি না, দিনটাই ছিল গোলমেলে। হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি, নিজের ইচ্ছে, পছন্দ ও প্রয়োজন মতো যা করতে যাওয়া হয় তাতেই পড়ে বাগড়া। ঘণ্টা তিনেক ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিল, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্ট গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন এই গল্প, এরই মধ্যে তারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন এসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক কি। যে কোনো এয়ার ট্রাভেলার এক আধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন। কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারুর সামনে ঘটিয়ে তুলতে পারে এ ধরনের পরিস্থিতি। আর টেলিফোনের লাইন পাওয়া নিয়েও এত হাহুতাশ করারও কোনো মানে হয় না, না পাওয়াটাই বরং বেশি ন্যাচারাল। এসব ঘটনার সঙ্গে ভূতের কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনাদের অবগতির জন্যে সবিনয় নিবেদন করি, সব কিছু জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণ করার জন্য। অসুবিধে হলো, ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতটাই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গেই যদি না শুরু হয়ে যায় ভূতের নৃত্য, তাহলেই ধরে নিই ভূতের আবির্ভাবজনিত সমস্ত ভূমিকাই আজগুবি। এটা ঠিক নয়। ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলেই আমরা বুঝতে পারব ভূতকে অবহেলার চোখে দেখার কোনো যুক্তিই নেই। বয়স ও অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও প্রাচীন। কে না জানে এ কথা, ভূতে পরিণত হবার আগে ভূতকে পেরুতে হয় মানুষের আয়ুষ্কাল। তাহলে ধরেই নেওয়া যেতে পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত। তাহলে এতদূর প্রাজ্ঞতা অর্জন করার পরেও ভূতকে তুচ্ছতাচ্ছিল্য করার মধ্যে আমাদের অজ্ঞতায় প্রকাশ পায়। আমার তো ধারণা এ পর্যন্ত যা যা ঘটেছে তার মধ্যে সত্যিই আছে কিংবা ছিল একটা ভুতুরে ব্যাপার। যাই হোক, সেদিন দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে। ভাবলাম যা থাকে কপালে। সন্ধ্যার ফ্লাইটে দিল্লি না পৌঁছলেই নয়। আগামীকালের মিটিংটা খুবই জরুরি। চাকরির স্বার্থে অনেক অসুবিধে ও হতাশাই মেনে নিতে হয়। দিনটা যে গোলমেলে
তার আরেকটা প্রমাণ পেয়ে গেলাম। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য 1 মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম বোম্বে ফ্লাইট আসছে 2 ঘন্টারও বেশি দেরিতে। সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি যাবে। সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5-3 ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না আমি। বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জড়ো হয়ে বসলুম লাউঞ্জে। তখনই ভাবলুম সদাশিব নিতান্তই বোকা লোক নয়। কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না এলে রাতে ঠিকই পৌঁছে যাব। কর্মী লোকেরা চান্স ও রিস্ক দুটো নিতেই বেশি ভালোবাসে। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে, রাত তখন প্রায় 1:30। ল্যান্ড করার পরেই হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিল জব্বর শীত পাবো বাইরে। প্লেনের বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে। হঠাৎই যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে। অবশ হয়ে আসছে চামড়া, হাত পা। অবশ্য একেবারেই প্রস্তুত ছিলাম না তা নয়। গলা উঁচু পুল ওভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেলল ঘাড়ের পেছনটা। কনকন করে উঠল সুটকেস ধরা বাঁ হাতের আঙুলগুলো। এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট, সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এইমাত্র এসে পৌঁছনো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্যে, এমনটা আমি আশা করিনি। তবুও এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ। মনস্থির করে নিলুম আমি, এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত হবে না। হোটেলেই যাব, যতই ভিড় থাকুক। রাত কাটাবার জায়গা পাবো না এমনটা তো হতেই পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে, তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে। এই সব ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সিতে উঠে বসলাম। হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটেখাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে। তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল গাড়িটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25-এর মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সব থেকে নিরাপদ। এমনও হতে পারে ভাবলুম, ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরেই শুরু হয়ে গেছে আরেকটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার কোনো মানেই নেই। বোধহয় ভাড়া কেটে গেল, এখন একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া নিজেকে, তারপর ঘুম ঘুম আর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি। 5 তারা হোটেলের রমরমা নেই এখানে। যেটুকু না জ্বালালেই নয়, তার থেকে বেশি আলো নেই কোথাও। আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি। একটিও লোক নেই সেখানে, শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক। ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না কিছু। এইসব দেখতে দেখতেই রিসিপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভেতরে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। ইয়েস স্যার, হোয়াট ক্যান ইউ ডু ফর ইউ? দুজনের মধ্যে এই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান, অন্যজন বেটে ও রোগা। হাতের মুঠোর আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকে দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম আমি। বললুম, বুকিং আছে আমার নামে, একটা রুম চাই, হবে নাকি? লম্বা যুবকটি বলল, দুঃখিত,
কোনো রুম খালি নেই। তা কি করে হবে? চিন্তিত গলায় বললুম আমি। আমার নামে বুকিং কনফার্ম করা আছে তো। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে। তারপর কাউন্টারের পেছনের র্যাকের উপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগল। বুঝলুম বুকিং রেজিস্টার। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলুম, তাই বলেই তো আসতে পারিনি। অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করবেন না? আপনারা পারবেন না কোনো ব্যবস্থা করতে? রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। বাধা বলি, প্রত্যেকখানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে সঙ্গে ছেকে ধরল এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জেঠথুতো দাদা কিংবা মাসির বাড়ি। একটা চাণক্যপুরী এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে। সে জায়গাগুলো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাতে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায়ান্তকার লবের দিকে। ওখানেই শুয়ে বসে রাতটুক কাটিয়ে দেওয়া যায় কিনা সেটাই ভাবলাম। বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি যেন শুনল, তারপর বলল, সরি, উই আর ফুললি বুকড। মনস্থির করতে না পেরে আমি বললাম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি। লম্বা যুবকটি বলল, আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলুম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ। কান পর্যন্ত ঢাকা পোলোভারের নিচে ঘামতে লাগলুম আমি। ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি যেন বলা বলি করতে লাগল। বুঝতে পারিনি। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি। ওকে, চলুন তাহলে। সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি। এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বোম্বে থেকে আসবে একজন, তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা, তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পেছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটি হাতে দিল লম্বা যুবকটি। বেটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন, আমার সঙ্গে আসুন। ঘরটা দোতলায়, নাম্বার 33। বেটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো। তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলুম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা লোকটি। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্যে যুবক দুটির প্রতি কৃতজ্ঞ বোধ করলুম আমি। ঘরটা খারাপ নয়। ভেতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজাটা। সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বক্সের ওপর। ঘুম পাচ্ছে। অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটাবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথ টাওয়ালটা। তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাক্সটা ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই 33 নম্বর রুমে আর কেউ ছিল। চলে যাবার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি। নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্র দেওয়া হয়নি। রিসিপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে, তার জন্যই আলাদা করে রাখা হয়েছে ঘরটি। হয়তো সকালেই পরিষ্কার করত। আমি তো উটকো লোক। ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল, এটাই ভাগ্যের ব্যাপার।
বেড সুইচ চেলে নিভিয়ে দিল বড় আলোটা। এরপর চোখে পড়ল কাচের জানালার পর্দা টানা নেই। এদিকে গিয়ে পর্দা টানার আগে কাছে মুখ চেপে বাইরেরটা দেখে নিলুম আমি। অন্ধকারে ঘন গাছগাছালি দিয়ে থমকে আছে। লোধি গভর্নেন্স, দৃষ্টি ছাড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভেতরে শরীরটা সেচিয়ে দিলুম আমি। ঈশ্বরকে ধন্যবাদ। যেভাবে শুরু হয়েছিল দিনটি, শেষটি অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7টা সাড়ে 7টার আগে সকাল হয় না। তার মানে ঘন্টা 4 ঘুমোতে পারবো অন্তত। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার ছেয়ে গেল ঘরে। মনে হলো ঘুম আসছে। জ্বর আসার মতো হুহু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলুম। কতক্ষণ জানি না। ঘুম না তন্দ্রা, কোন ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না ঠিক। চমকে উঠে বসলুম বিছানায়। না, ভুল হয়নি। আমারই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিলুম। তারই জেরে এখনো পাচ্ছি সেই কমোডে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত। শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বালালাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়ল না কিছুই। ঝিরঝির শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় চলে আসে কাছে। হয়তো পাশের রুমের ফ্ল্যাশ টানার শব্দটাকেই ঘুমের ঘরে ভুল করেছি। মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়লুম আবার এবং ঘুমিয়ে পড়েছিলুম। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানালার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলেও গা করলুম না তেমন। ঘুমের আগ্রহে পাশ ফিরলুম। শীতে জুড়িয়ে আসছে সারা শরীর। কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ জড়িয়ে পড়েছে নিঃশ্বাসে। অস্বস্তি বেশ হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি। আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলুম জানালার পর্দাটা সত্যিই সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট না কোনো, কিন্তু লাল জল জলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলুম আমি, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলুম শুধু। আশ্চর্য, সব ঠিকঠাক আছে। জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা। চেয়ারটা চেয়ারের জায়গায়। সিগারেটের ধোঁয়ার নামগন্ধও নেই কোনোখানে। ঘাম ছিল। সেই অবস্থাতেই মনস্থির করে ফেললুম আর ঘুমাবার দরকার নেই, আলোটা জ্বলুক। অন্তত ভোর না হওয়া পর্যন্ত এভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারদিকে ঘুমের নিশুতি। আমি জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে। কেন? পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন, আর আজকে সেই খবরের কাগজে আছে সেই খবরটা। কি? আপনারা শুনছিলেন গল্পে মহাকালের নিবেদনে দিব্যেন্দু পালিতির লেখা 33 নম্বর ঘর। গল্প পাঠিয়েছিলাম আমি দীপ্ত কর্মকার। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে। আর কি ধরনের গল্প শুনতে চান তাও জানিয়ে দিন আমাদেরকে। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।